শাশুড়ি কেউ মেনে নিতে চায় না তাকে। শ্বশুর মেনে নিলেও অত্যাচার করে না, তবে শাশুড়ি তাকে নানাভাবে অত্যাচার করে। ইমতিয়াজের সাথেও সংসার জীবনে দূরত্ব সৃষ্টি হয়েছে। শাশুড়ি তার ছেলেকে অন্যত্র ধনী ঘরে বিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। ইমতিয়াজ এসবে আগ্রহী না বিধায় তিনি সুবিধা করতে পারছিলেন না। উর্মির চোখের পানি কেন যেন সহ্য হচ্ছিল না। নিজের ভেতরে জালিয়াতি সমস্ত ক্রোধ জেগে উঠতে লাগলো। ভেতরের ঘুমন্ত পশুটা জাগ্রত হয়ে উঠল। উর্মিকে নিয়ে সেবার ওর শ্বশুর বাড়ি যায়। ওর শাশুড়িকে নজরে নজরে রাখি। উনি আমার সামনে মেকি ভাব নিয়ে থাকতেন, দেখাতেন উর্মিকে বড্ড আদরে রাখেন তিনি। একদিন দেখলাম জ্বলন্ত খুন্তি উর্মির হাতে ছেঁকা দিচ্ছেন। উর্মির মুখে হাত চেপে আর্তনাদ বন্ধ করছে। একটু শ্বাস নিয়ে বলো। উর্মির সাথে তার সমস্যা ছিল অনাথ, গরিবের মেয়ে, এই জন্য ওকে সহ্য করতে পারতো না। নিজের নিজের পছন্দের মেয়ের সাথে ইমতিয়াজের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু উর্মি আশায় সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। উর্মি যে অনাথ এটা জেনেছে উর্মির এই দুঃসম্পর্কের আত্মীয়র মাধ্যমে। তিনি উর্মির এত ভালো জায়গায় বিয়ে হয়েছে শুনে দেখতে গিয়েছিল, তবে শুরু থেকেই ওর উপরে অমানসিক নির্যাতন। ওর একটাই দোষ, সে এতিম। আমিও সব যোগাযোগ ছিন্ন করে ফেলেছিলাম দেখে আরও চড়াও হয়েছিল। আমি খুন্তির ছেঁকা সেদিন খুন্তির ছেঁকা দিয়েছিল ওর নামে, যেন আমি আমার জায়গা সম্পত্তি অর্ধেক লিখে দিই, এটা বলতে বলেছিল। কিন্তু উর্মি নাকচ করায় ক্ষেপে যান তিনি। হাতের কাছে কিছু না পেয়ে খুন্তির ছেঁকা দিয়ে বসেন। আমি সেই দৃশ্য সহ্য করতে পারিনি। তৎক্ষণাৎ গিয়ে উর্মিকে ছাড়িয়ে জড়িয়ে ধরে রক্তচক্ষু নিক্ষেপ করে ওনাকে নানা কথা বলি। তিনি রাগে চেঁচিয়ে উর্মিকে আর আমাকে। এ পর্যায়ে ভাইপার থেমে যান, গ্লাসের পানি ঢকঢক করে পান করেন। সকলেই উন্মুখ হয়ে তার দিকে চেয়ে। মুনতাজিরের চোখে তীব্র বিস্ময় ও কৌতূহল। ভাইপার নিজেকে সামলে বলতে লাগলো, উর্মি আর আমাকে নিয়ে নানা নোংরা নোংরা কথা রটাতে থাকে। আমাদের নাকি অবৈধ সম্পর্ক আছে, এরকম আরও জঘন্য জঘন্য কথা। তবে এত কিছু হওয়ার পরও ইমতিয়াজ উর্মিকে কখনো অবিশ্বাস করেনি, কিন্তু মায়ের মুখের উপর প্রতিবাদও করেনি। উর্মির চোখের অশ্রু চরিত্রহীন অপবাদ, আমাকে জড়িয়ে একই অপমান নিজের মনের গুপ্ত ক্রোধ আকারে বেরিয়ে এলো। সকলের অগোচরে আমি উর্মির শাশুড়িকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলি। রাগে ক্ষোভে আমার উপর দিয়ে সেদিন অদৃশ্য শক্তি ভর করেছিল। ইমতিয়াজ দ্রুত এসে মায়ের রক্তাক্ত দেহটা আগলে ধরে। আমি ইতিমধ্যে সেখান থেকে সটকে পড়েছি। উর্মি এসে শাশুড়ির রক্তাক্ত দেহের পাশে ইমতিয়াজকে দেখেই বলল, এই খুনটা তুমিই করেছো ইমতিয়াজ। কারণ রাতেই নাকি উর্মিকে বলেছিল মায়ের একটা কঠোর বিচার সে করবে। এরপর ইমতিয়াজ কিছুতেই আর উর্মিকে বিশ্বাস করাতে পারেনি এই কাজ তার না। উর্মির মস্তিষ্ক সেটা অটো হয়ে গিয়েছিল। এসব ঘটনা উর্মিকে মানসিকভাবে আরও ভেঙে দিয়েছিল। ও অকারণে খিটখিট করত, মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত, অন্যদের মতো করত, অনেক কিছু ভুলে যেত। তবে শাশুড়ির মৃত্যুটা কিছুতেই সে ভুলতে পারেনি। রক্ত দেখলেই ভয়ে কেঁপে উঠত। শাশুড়ির মৃত্যুর পর উর্মি একেবারে উদ্ভট আচরণ শুরু করলো। ওকে সাইকিয়াট্রিস্ট দেখানো হলো। একটু সুস্থ হলেও পরিপূর্ণ সুস্থ হতে সময় লেগেছিল কয়েক বছর। অন্যদিকে ইমতিয়াজের ধারণা ওর মায়ের দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সে এটাই জানে। এইটুকু বলে থামলো ভাইপার। মুনতাজি রুবানা কী রিয়াকশন দিবে সেটাই ভুলে গেছে। এত এত অজানা কথা লুকায়িত আছে তারা জানে না। ভাইপার থেমে থেমে বলতে লাগলো, ও শাশুড়ির মৃত্যুর পর শ্বশুর বছর কয়েক বেঁচে ছিলেন। এই কয়েকটা বছর উনি উর্মিকে ভীষণ আদর করত, তার নিজের মেয়ের মতোই আগলে রাখত। তার দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় উর্মিকেই মেয়ের মনে করতেন। শ্বশুর মারা যাওয়ার পরে উর্মি আবারও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করিয়ে মোটামুটি সুস্থ করানো হয়। তবে এখনও সে ইমতিয়াজকে খুনি হিসেবে আখ্যায়িত করে। ইমতিয়াজ প্রথম প্রথম নিজের পক্ষে সাফাই গাইলেও
এখন আর নিজেকে নির্দোষ প্রমাণ করে না। তোমার মায়ের সমস্ত পাগলামিকে সায় দেয়, কারণ উর্মির অসুস্থতার পিছনে তার মায়ের অত্যাচার, মানসিক নির্যাতন ছিল বলে সে বিশ্বাস করে, আর এটা ওর মাথায় আমি ঢুকিয়ে দিই। সাইফার এতক্ষণ একটা টু শব্দ না করে সিগারেট টানছিল, তার চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এবার মুখ হলো। আপনি আর কার মাথায় কি ঢুকিয়েছেন এসব দ্রুত শেষ করে আপনার সাথে আমার লেনা দেনা কি তাই বলুন। আপনার পরিবারের কাহিনী শুনতে বসিনি এখানে। আবার সাথে আপনার সমস্যা কি? আমি বাসায় যাব, মাথা ব্যথা করছে, এত বকবক শুনতে পারি না। আমার সাথে সমস্যাটা বলুন, তারপর নিজেদের কেচ্ছা নিজেরা খতম করুন। এর আগে আমাকে বিদায় করুন। একটু শুনে যাই আপনার কোথায় আমি হাত দিয়েছিলাম। ভাইপার হাসলো কেবল, বলল, তোমার সাথে আমার কোনো সমস্যা নেই বলছো? আমি ব্যক্তি মানুষের সাধু হলেও অন্যায়ের দুনিয়ায় আমি রাজা, হিংস্র থেকে হিংস্রতর। সাইফার ভ্রু কুচকে তাকালো। ভাইপার আবার বলল, আমার প্রত্যেকটা কাজ যখন সে একে একে নষ্ট করে দিচ্ছিলে, তখন থেকেই তো আমার অদৃশ্য ক্ষোভ ছিল তোমার পুরো পরিবারের উপর। অবশ্যই আমার দুর্বল জায়গায় যারা হাত দেয় তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না এমনিতেই। বলেই কুটিল হাসলো। সাইফার এগিয়ে এসে দুপায়ে ভর দিয়ে বলল, সে তো আপনাকে দেখেই মনে হয় আপনি সাইকো। নতুন করে প্রমাণ করার কিছুই নেই। যাই হোক, আপনার কিচ্ছা শেষ হয়েছে? ভাইপার কিছু বলল না। সাইফার উঠে দাঁড়িয়ে কোটের পকেটে দুহাত ঝুঁকিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি বলি, মিস্টার রাসেল ভাইপার মিস্টেক। ব্ল্যাক ভাইপার সাহেব আমাকে অপছন্দ করতেন তার ভাগ্নের বন্ধু থাকাকালীন। ভাগ্নের সঙ্গে আমার গভীর বন্ধুত্ব তিনি মানতে পারতেন না, তবে শত্রুতা এবং তীব্র ঘৃণা করা শুরু করলেন। মূলত তার সমস্ত অন্যায়ের প্রমাণ আমার কাছে চলে এসেছিল। এজন্য ড্রাগ সাপ্লাই, মাদক ব্যবসা, অর্গান পাচার, অন্য বিদেশি ক্লায়েন্টদের কাছে অবৈধভাবে অস্ত্র আনা নেয়া সবই আমি জেনে গিয়েছিলাম। যদিও আমি তখন জানতাম না ব্ল্যাক ভাইপারই উমায়ের ভূঁইয়া। উনি আমাকে ঠিকই সিক্রেট এজেন্ট হিসেবে চিনত। সেই থেকে নিজের ভাগ্নের সঙ্গে আমার জানে জিগার টাইপের দোস্তি তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। এজন্য একটা বিশ্রী পরিকল্পনা করে আমাদের মধ্যে ফাটল ধরিয়েছিলেন তিনি। এতক্ষণ ওনার মুখ থেকে বিভিন্ন ঘটনাবলী শুনে এতটুকু নিশ্চয়ই ধারণা হয়েছে উনি ওনার পছন্দের মানুষদের অন্য কারোর সাথে সহ্য করতে পারেন না। আমার সমূহ ধারণা উনি সাইকো টাইপ মানুষ। আমাদের এত বছরের বন্ধুত্বে আমি কোনোদিনও চেয়ারম্যান বাড়িতে পা রাখিনি অবধি, কারণ আমি ধনীদের তেমন পছন্দ করি না। তারা অহংকারী স্বভাবের হয়ে থাকে। কিন্তু মুনতাজির বন্ধু হিসেবে মন জয় করে নিয়েছিল। অবশ্য এফোর্টটা সেই বেশি দিয়েছিল। আমি চুপচাপ ছিলাম বেথায় অনেকেই মিশত না আমার সঙ্গে। তাদের টাইপের আমি ছিলাম না, কিন্তু ওই একমাত্র আমাকে ওর বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। আস্তে আস্তে বন্ধুত্ব গাঢ় হয়। সে মাঝে মধ্যে চেয়ারম্যান বাড়িতে এলে ভাগ্নের সঙ্গে আমার দোস্তির কথা সবই শুনতেন তিনি। মনে মনে রুষ্ট হলেও প্রকাশ করতেন না। যখন উভয়ই গোয়েন্দা সংস্থায় যোগদান করি উনি জানতে পারেননি, তবে একদিন ঠিকই কানে চলে যায়, যেটা ইমতিয়াজ ভূঁইয়ার মাধ্যমে জানতে পারি। সাইফার থামলো খানিকটা, তারপর আবারও পায়চারি করতে করতে বলল, ইমতিয়াজ ভূঁইয়া ছিল তার টোপ, যে টোপ দিয়ে তিনি আমাদের সকল গতিবিধি নজরে রাখতেন। ইমতিয়াজ ভূঁইয়া তার টোপ গিলেছিলেন। তার মস্তিষ্কে আমার প্রতি তীব্র বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তিনি আমাকে এমনিতেও অপছন্দ করতেন ছেলের কম্পিটিটর হিসেবে। সেটাই মূলত কাজে লাগিয়েছিলেন মিস্টার ভাইপার। যেদিন ইমতিয়াজ ভূঁইয়া ভরা মজলিসে আমাকে চোর বলে অপদস্থ করলো, সেটা ছিল এই ভাইপারের শিখিয়ে দেয়া মুখস্থ বুলি। মোট কথা, একটা মানুষকে কথার দ্বারা হ্যালুসিনেট ও ম্যানুপুলেট করার ক্ষমতা ভাইপারের ছিল। তিনি খুব সহজেই মানুষকে প্রভাবিত করতে পারতেন। ভাইপার নামের মতোই তার কার্যকলাপ ছিল। মনুষ্য মস্তিষ্কে তীব্র বিষাক্ত বিষ ছড়াতে তিনি পারদর্শী ছিলেন। উর্মি ভূঁইয়া এবং ইমতিয়াজ ভূঁইয়া উভয়ই ছিল তার গুটি। উভয়কে সে সেভাবেই পরিচালিত করত যেমনটা সে চাইত। যেহেতু উর্মি ভূঁইয়ার ডিলিউশনাল ডিসঅর্ডার ও ডিমেনশিয়া ছিল, তাই তিনি বাস্তব ও অবাস্তবের মধ্যে পার্থক্য পারতেন না। ডিলিউশনাল ডিসঅর্ডারের কারণে তিনি ভ্রান্ত বিশ্বাস করতেন যে ইমতিয়াজ ভূঁইয়া খুনি, অন্যরা তার ক্ষতি করতে চায়। এসব সূক্ষ্মভাবে তার মস্তিষ্কে সেট করে দিয়েছিলেন মিস্টার ভাইপার। তাছাড়া তিনি একই সাথে প্যারানয়েড সাইকোসিস রোগেও ভুগছিলেন, যার দরুন তিনি মনে করতেন তাকে কেউ হত্যা করতে চায়, খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে চায় ইত্যাদি অহেতুক সন্দেহ।
কথাটা শেষ করে রুবানার দিকে চাইল। রুবানা স্যারের ইশারা বুঝতে পেরে সকলের সম্মুখে কিছু মেডিকেল রিপোর্ট টেবিলের উপরে রাখলো। এই রিপোর্ট উর্মি ভূঁইয়ার ফিজিক্যাল ও মেন্টাল হেলথ কন্ডিশন সবই উল্লিখিত আছে, যেটা রুবানা একটু একটু করে সংগ্রহ করেছে। নিউজ রিপোর্টটা মনোযোগ সহকারে পড়ে শোনালো। সাইফার টেবিলে দুহাত ঠেকিয়ে বলল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কয়েকদিন ধরে উর্মি ভূঁইয়ার আক্রমণাত্মক সন্দেহ প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছিল সম্মানিত ভাইপার সাহেব। তার রিয়েল মেডিসিন বদলে ভুল মেডিসিন ঢুকিয়ে দিয়েছিলেন, তাও সকলের অগোচরে। বাট সাইফার ভাইপারের দিকে বাঁকা হেসে বলল, বাট তিনি এবার আর সকলের চোখকে ফাঁকি দিতে পারেননি। তিনি হয়তোবা জানেন না, মানহাকে ওই বাড়িতে এমনি এমনি আমি পাঠাইনি, বোনের সমস্ত নিরাপত্তা দিয়েই পাঠিয়েছি। মুনতাজিরকে বাড়ির আনাচে কানাচে গোপন ক্যামেরা ফিট করতে বলেছিলাম। মানহার সমস্ত গতিবিধি মুনতাজিরকে নজরে রাখতে বলি। সবকিছু জেনে মিস্টার ভাইপার সর্বপ্রথম যে মানহাকে টার্গেট করবেন সে আমি খুব ভালোভাবেই জানতাম। উর্মি ভূঁইয়াকে ব্যবহার করে খুব সহজে মানহার চোখে ভিলেন বানাতে চেয়েছিলেন উনি। ভুলটা তিনি সেবারই করলেন। অতি চালাকের গলায় দড়ি একদিন ঠিকই পড়ে, টুডে অর টুমরো। ফলাফলস্বরূপ গত কয়েক মাসের সমস্ত কাহিনী তো আপনারা জানেনই। কথা শেষ করে বড় একটা নিঃশ্বাস ফেলল সাইফার। ভাইপারের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে বলল, এবার আপনাদের কোনো কনফিউশন থাকলে পড়তে পারেন মিস্টার রাসেল, আই মিন ব্ল্যাক ভাইপার। কথাটা রসিকতার সহিত বলল সাইফার। ভাইপারের চোখমুখ বিকৃত হয়ে আছে, বোঝাই যাচ্ছে রাগে শরীর কাঁপছে তার। নিজেকে সামনে গুরুগম্ভীর কণ্ঠে শোধালেন, আমি শুধু জানতে চাই, তোমরা দুজন এক হয়েছ কবে? তোমার দেশদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, তবে তুমি ছাড়া পেলে কিভাবে? শুনেছিলাম তোমার চাচা তোমাকে ছাড়িয়েছিল, কিন্তু আজীবনের জন্য চাকরিচ্যুত হয়েছিলে, তবে কিভাবে আবার এই পেশায় এলে? আর বিশ্বাসঘাতককে মাফ করা এতই সোজা? সাইফার ঠোঁটেলিয়ে হাসলো, যেন জানতো এই প্রশ্নটাই তাকে করা হবে। আরেকটা সিগারেট ঠোঁটে নিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে লম্বা টান দিল, মুখ দিয়ে ধোঁয়া ছাড়িয়ে বলল, জেনে যাওয়ার 3 মাসের মাথায় হঠাৎ একদিন নোটিশ আসে আমাকে খালাস দেয়া হয়েছে। অবাক হয়েছিলাম। ততদিনে বন্ধুত্ব শব্দটা আমার কাছে বিষ তুল্য। ছাড়া পেতেই একদম নির্লিপ্ত হয়ে যাই, সবার সঙ্গে মেশা বন্ধ করে দেই, নিজের মর্জি মাফিক চলতে শুরু করি, কাজের প্রতি অমনোযোগী হয়ে পড়ি, শুয়ে বসে দিনাতিপাত করতে থাকি। সকলের কাছে ভবঘুরে হিসেবে পরিচিতি লাভ করি। ভাদাইম্মা, বেকার, ভবঘুরে, পাগল, আরো নানা উপাধি আশেপাশে মানুষ থেকে অর্জন করি। এসব কথা আমার গায়ে লাগতো না। নিজের জীবন নিয়ে আমার আর কোনো চাওয়া পাওয়া এক্সপেকটেশন কিছুই ছিল না। মানুষকে বিরক্ত লাগতো, একা থাকতে ভালো লাগতো। সেই ঘটনার প্রায় বছরখানেক পর চাচ্চু ডাকলেন তার বাসায়। সে সময় বেশ অবাধ্য হয়ে পড়েছিলাম, কারো কোনো কথা গ্রাহ্য করতাম না, শুনতামও না। তবে তার ডাকে সাড়া না দিয়ে পারিনি। তাকে আইডল ভাবি নিজের, সেজন্যই বোধ হয়। গিয়ে দেখি তার সঙ্গে মুনতাজিরও আছে। বিরক্তি ও ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। ওই মুখটা সহ্য করতে পারতাম না। অতীতের বিশ্বাসঘাতকতা মাথা চাড়া দিয়ে উঠত। মুখ কুচকে একদল থুঁতু নিক্ষেপ করেছিলাম ওর সম্মুখে। ওর চোখে মুখে অসহায়ত্ব কষ্ট ফুটে উঠেছিল, তবে আমি সেসবে পরোয়া করিনি, গড়েও যাইনি। কেবল ঘৃণাই হতো ওকে দেখে। চাচ্চু তার পাশে বসিয়ে সেদিন মুনতাজিরের আত্মত্যাগ সম্পর্কে বিস্তারিত খুলে বলেছিলেন। সাইফার সিগারেট মুখে নিয়ে মুনতাজিরের দিকে চাইল। মুনতাজির এবার বলতে শুরু করলো, ওকে মারানো অতটা সহজ ছিল না। ওর চাচুর সহায়তায় সাইফারের দেশদ্রোহীদের সমস্ত এভিডেন্সের সত্যতা যাচাই করা হয়েছিল। আমি সেসব বের করেছিলাম। এজেন্ট তাহমিদের সাইফারের মুখোশ পরা জালিয়াতি, ফেক রেকর্ড, কণ্ঠ নকল সমস্ত প্রমাণ আদালতে পেশ করেছিলাম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এসব আমি কোথায় পেয়েছিলাম? আমার মামাই যে আসল কালপ্রিট, এটাও কি আমি জানতাম? উত্তর হলো না। এসব তথ্য আমি ব্ল্যাক ভাইপারের সহচর অর্থাৎ এজেন্ট তাহমিদের থেকে আদায় করেছিলাম। সেটাও ভাইপারের অগোচরে। এমনভাবে অভিনয় করেছিলাম যে তাহমিদ বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে আমি আসলে সাইফারের শত্রু। তার মাধ্যমে সব জালিয়াতির বিভিন্ন তথ্য কালেক্ট করেছিলাম। সে সময় এজেন্ট তাহমিদের সঙ্গে আমার ভালোই বন্ডিং তৈরি হয়ে গেছিল, তাই সে আমি বিশ্বাস করে সমস্ত কিছু বলতে দ্বিধাবোধ করেনি। তবে বিশ্বাসভাজন হওয়াটা সহজ ছিল না। বহু চরে উতরে পেরিয়ে কসরত করে সে জায়গাটা পৌঁছেছিলাম। তাদের দেখাতাম আমি সাইফারের জাত শত্রু, ওকে সহ্য করতে পারি না, অথচ ভেতরে ছিল ভিন্ন রূপ। তখন বন্ধুদের কাছে অন্য সব কিছু ছিল ফিকে। বিশ্বাসঘাতকতার বিপরীতে বিশ্বাসঘাতকতা ছিল তাদের মোক্ষম জবাব।
মুনতাজির থামতেই ব্ল্যাক ভাইপার কষে চর বসালেন এজেন্ট তাহমিদের গালে। থাপ্পড়ের তীব্রতা এতই ছিল যে তাহমিদ চেয়ার থেকে ছিটকে পড়ল। ব্ল্যাক ভাইপারের হাতের মুঠো শক্ত হয়ে গেল রাগে। তার অগোচরে এত বড় গাদ্দারি! তাহমিদ হাত মুষ্টিবদ্ধ করে নিজের ক্রোধকে দমন করলো। মুনতাজির সেসবে পাত্তা না দিয়ে আবারও বলতে শুরু করলো। এই সমস্ত প্ল্যান ছিল সাইফারের চাচ্চুর। আমি নিজেও সাইফারকে অবিশ্বাস করেছিলাম শুরুতে, তবে চাচ্চুর বদলতে সেই ধারণা আমার ভাঙে। যখন ভেতরে ভেতরে বন্ধু বিয়োগে গুমটে মরছিলাম, তখন তিনি পথ দেখান আমাকে। অভিজ্ঞতার সম্পন্ন মানুষ ছিলেন। যদিও আমাদের থেকে তার বয়সের পার্থক্য খুব বেশি ছিল না, সাইফারের থেকে মাত্র 13 বছরের বড় ছিলেন তিনি। সাইফার ছোট থেকে তাকে অনুসরণ করত। এই গোয়েন্দা হবার ভূত তিনি ওর মাথায় ঢোকান। এর জন্য তিনি বাড়ি ছাড়া হয়েছিলেন। সাইফারের এমন দুর্দশার পেছনে ওর চাচার সম্পূর্ণ হাত আছে বলে মা বাবা আঙ্কেল বিশ্বাস করতেন। তাই নিজের ছোট ভাইয়ের সঙ্গে ছেলেকে মিশতে দিতেন না। ছোট থেকেই তিনি হোস্টেলে থেকে পড়াশোনা শেষ করেন, এরপর গোয়েন্দা বিভাগে যোগদান করেন। মাহবুব আঙ্কেল ভাইয়ের কাজে অসন্তুষ্ট হয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন, কিন্তু তার সঙ্গে সাইফারের নিয়মিত যোগাযোগ ছিল। সাইফারের চাচা বাড়িতে মাঝে মধ্যে যেতেন। সেবার আমি তার সঙ্গে যোগাযোগ করে বন্ধুত্বের এই বেহাল দশার কথা জানাই। তারপর তিনি সাইফারকে ডেকে সমস্ত কিছু বলে বলেন। সাইফারের মন খানিক নরম হলেও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি আমায়। আস্তে ধীরে সম্পর্কটা স্বাভাবিক হতে শুরু করে। চাচু পরিকল্পনা করেন কিভাবে উমায়ের ভইয়া ওরফে ব্ল্যাক ভাইপারকে বসে আনা যাবে। এমন পরিকল্পনা করলেন যেন কইয়ের তেলে কই ভাজা হয়ে যায়। নেওয়াজ বলল, কিন্তু এজেন্ট তাহমিদের এত বড় জালিয়াতি মিথ্যাচারের সত্ত্বেও তার কোনো শাস্তি হয়নি কেন? মুনতাজির মুচকি হেসে বলল, সেটার পিছনে হাত ছিল চাচুর। কারণ এজেন্ট তাহমিদের তথ্য ফাঁস হলেই তো শত্রু তার লক্ষ্য পরিবর্তন করে ফেলত। কোনোদিন তাকে ধরা যেত না। চাচু সেজন্য ডিপার্টমেন্ট থেকে সময় চেয়ে নিয়েছিল। সময় হলে রাঘব বলছে সময়কে ধরিয়ে দেওয়া হবে। এখনো চুনোপুটি ধরে হাত ময়লা করার প্রয়োজন নেই। তবে সাইফারকে আজীবন বহিষ্কার করার আদেশ পাল্টে 4 বছরের জন্য সাসপেন্ড করার নির্দেশ আদালত থেকেই দেওয়া হয়, যেটা গোয়েন্দা ডিপার্টমেন্ট প্রচার করেছিল আজীবনের জন্য। আজীবনের জন্য বহিষ্কৃত করা হয়েছে আজারাক সাইফারকে। মোট কথা, শত্রুপক্ষকে দেখানো হয়েছিল সাইফারের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তাই এজেন্ট তাহমিদ কিংবা ব্ল্যাক ভাইপার কেউ বুঝতে পারেনি এই সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হয়েছিল। নেওয়াজ মাথা নাড়িয়ে বলল, কিন্তু আমার আর একটা প্রশ্ন, এজেন্ট তাহমিদ যে এই সমস্ত কাজের সাথে যুক্ত ছিল সেটা কিভাবে জেনেছিলেন? মুনতাজির বড় নিঃশ্বাস ফেলে বলল, এটা জেনেছিলাম এজেন্ট তাহমিদের ডেস্কের একটা ফাইল থেকে, যেটা আজারাক সাইফার নামের উপরে ক্রস চিহ্ন দেওয়া ছিল। সন্দেহ আরও তীব্র হয়। সাইফারকে সাসপেন্ড করা হয় সেদিনের তারিখ উল্লেখ করে মিশন সাকসিড লেখা ছিল পাশে। সম্ভবত ভুলে সেদিন একটা গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ ফাইলগুলোর সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। ব্যাস, সেদিনের পরই পরিকল্পনা করে তার আস্থাভাজন হয়ে সমস্ত তথ্য কালেক্ট করলাম। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। ডিপার্টমেন্টও তাকে ভরসা করতে অনাগ্রহ ছিল। তার কারণে গুরুত্বপূর্ণ এবং মেধাবী একজন গোয়েন্দা 4 বছরের জন্য সাসপেন্ড হয়। এটা হেড মানতে নারাজ ছিলেন। একটা ক্ষোভ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু চাচ্চুর জন্য পরিকল্পনা অন্যদিকে মোড় নেয়। সে থেকে একজন তাহমিদ স্যাট ডিপার্টমেন্টে কাজ করে, আর আমি হস্তান্তর হয়ে IMF ডিপার্টমেন্টে আসি। সাইফার সিগারেট শেষ করে পায়ের ওপর পা তুলে বলল, আমার মৃত্যুদণ্ড না হয়ে আমি আজীবনের জন্য বহিষ্কার হই, এটা ভাইপার সাহেব মানতে নারাজ ছিলেন। আমাকে নজরে রাখতে মিস্টার ভাইপার সাহেবের কত আয়োজন ছিল। ট্র্যাকার, সিসি ক্যামেরা, ছদ্মবেশী দ্বারা সর্বক্ষণ নজর রাখতে শুরু করে। আমি আসলে কাজ করি কিনা তা সম্পর্কে নিশ্চয়তা পেতে চাচ্ছিলেন। আমার ঘরে হিডেন মাইক্রোফোনও ছিল, যেটা আমার স্ত্রীর ব্যাগে খুব সূক্ষ্মভাবে সেট করে দেওয়া হয়েছিল। যেহেতু আমি প্রতিদিন পুরো ঘর একবার হলেও সার্চ করতাম, সেদিনও করতে গিয়ে সব পাই। তীক্ষ্ণ মস্তিষ্কে ওই দিনই সবটা ধরে ফেলি, তবে কাউকে সেটা বুঝতে দেইনি। সেই মাইক্রোফোনের মাধ্যমে সে আমার ঘরের সমস্ত ঝগড়া কুট ক্যাচাল শোনেন, তাই না মিস্টার ভাইপার? নিজের সংসারে অ্যাপ্লাই করেছেন কখনো সেসব? সাইফারের খোঁচায় ভাইপার থতমত খেয়ে গেল। এভাবে তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে তিনি বুঝতেও পারেননি। সাইফার আবারও বলতে শুরু করলো, আমার স্ত্রীর অফিস কলিগ নাজমা নামের মহিলাটি ও তার স্বামী এই লোকের গোপনীয় লোক। প্রতিনিয়ত আমার সম্পর্কে নেগেটিভ কথা বলে আমার স্ত্রীর মন আমার প্রতি বিষিয়ে দিচ্ছিল। ভাগ্যিস সে ওই ফাঁদে পা দেয়নি, নয়তো আমার সংসার ভাঙত বহু আগে। হাসপাতালে মুনতাজির ভর্তি হয়েছিল, সেটাও কিন্তু এই লোকের কারণেই। সকালে হতবাক হয়ে তাকিয়ে রইল, বিশেষ করে মুনতাজির জায়েদ। বিস্মিত গলায় বলল, মানে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর বাদ বাকি সবকিছু অভিনয় ছিল।
সাইফার চেয়ারের হাতলে 2 হাত রেখে ঊর্ধ্বমুখী চেয়ে বলল, হুম, মানহাকে সবকিছুতে ডিফেন্ড করতে বলে তোকে সন্দেহ করা শুরু করেছিল। পরিকল্পনা করে গাড়ির ধাক্কায় পা ভেঙে দিয়েছিল। আমি হলে মেরে ফেলতো, শুধু তুই বলে হালকা শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছিল। হিডেন মাইক্রোফোনের সাহায্যে তোর সঙ্গে আমার খারাপ ব্যবহার সবই শুনেছিল। আসলে দেখতে চেয়েছিল তোর প্রতি আমার ভালোবাসা বিশ্বাস এখনো আগের মতো আছে কিনা। হাসপাতালে তোকে এজন্যই অভিনয় করতে বলেছিলাম। সেখানেও তার গুপ্তচর সহচর ছিল, নাম গার্বেজ ওরফে পারভেজ, যে ঠ্যাং ভাঙা মজনু রূপে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখছিল। মানহাকে কষিয়ে চর মারার অংশটাও তার স্ত্রী সেজে থাকা মহিলাটা লুকিয়ে ক্যাপচার করেছিল। তুই তো তোর মামার এসব লুকায়িত রূপ সম্পর্কে 2 দিন আগেও জানতি না, তবে আমি আর চাচ্চু সবই জানতাম। সেই বিশ্বাসঘাতকতার পর আমার তোকে বিশ্বাস করতে কষ্ট হতো। মনে হতো তুই অভিনয় করছিস, তোর মামাই তোকে আমার সাথে ভাব জমাতে ব্যবহার করছে। কিন্তু সেদিন ঘটনার পর আমার ধারণা পুরোপুরি পাল্টে গেল। তুইও যে এই লোকের স্রেফ একটা দাওয়ার গুটি বুঝে গিয়েছিলাম। সাইফার একটু থেমে আবার বলতে লাগলো, কিলার জাদ ওরফে আমজাদ পাঠান ছিল এই লোকের ডান হাত। সমস্ত অপকর্ম কুকর্ম কিলার জাদকে দিয়ে করাতো সে। জানোয়ারটা আমার বোনকে বিয়ে করতে উঠে পড়ে লাগে। সেই সময় তুই মানহার ঢাল হয়েছিলি, নয়তো ওই বাস্টার্ড মানহাকে ভালোভাবে বাঁচতে দিত না। গ্রামে বাবাকে থ্রেট দেয়া, ভাইদের অত্যাচার করা সবই আমার কানে পৌঁছেছিল। সেসব আমাদের পরিবারে তুই ঢাল না হলে আমার পরিবারকে বোধহয় হারিয়ে ফেলতাম। এই জন্য তোকে বোনের জামাই হিসেবে প্রথমে মানতে নারাজ হলেও বাবা সেদিন ডেকে নিয়ে চুপি চুপি সমস্ত কিছু খুলে বলায় আর আপত্তি করিনি। তোর কাছে মানহার সুরক্ষা কবচ তুলে দিয়েছিলাম। আমার কিংবা আমার পরিবারের জন্য সেও তার সহযোগীরা ত্রাস হিসেবে ভূমিকা পালন করলো। 2 বছর ধরে গোয়েন্দা সংস্থার বিভিন্ন ক্রিমিনালের তথ্য সাপ্লাই করা শুরু করি, তবে অফিসিয়ালি সাসপেন্ড মেয়াদ শেষ হয় কিছুদিন আগে। 4 বছরে একটু একটু পরিকল্পনা করেছি। এবার গোয়েন্দা সংস্থায় যোগদান করে সর্বপ্রথম কিলার জায়েদকে ধরি। আবারও খেপে ওঠেন মিস্টার ব্ল্যাক ভাইপার। তার কৃতকর্মের সবকিছু আমার কাছে সুরক্ষিত আছে বিধায় তার সাম্রাজ্য বাঁচাতে উঠে পড়ে লাগেন আমাকে নিশ্চিহ্ন করতে। এরপর থেকে প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছি কবে মিস্টার ভাইপারকে পাকড়াও করব। এজন্য কত পরিকল্পনা করেছি, ভিন্ন সত্তায় নিজেকে উপস্থাপিত করেছি। নিজের সন্তানকে পর্যন্ত আমি ব্যবহার করেছি। এতটাই ধূর্ত ছিল এই লোক, যাকে ধরা ছোঁয়া যেত না। ঠান্ডা মাথায় চাচ্ছু আর আমি পরিকল্পনা করি। তবে আমার সন্তান ও সন্তানের মা হয়তো এবার ভুক্তভোগী। ভাইপার ভেবেছিল আমার সন্তানের মাধ্যমে আমাকে ধরে এনে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবেনি এসব আমার পরিকল্পনার অংশ ছিল। বাপেরও যে বাপ আছে সেটা সে কোনোদিনও কল্পনা করেনি। কথা শেষ করতেই সাইফারের চোখ মুখ লাল হয়ে উঠল। ভাইপার কপালে হাত ঠেকিয়ে পরাজিত ভঙ্গিতে খুব ধীর গলায় শোধালো, তোমার চাচার নাম কি? মার্ভ সেন। মন্তাজির শান্ত গলায় বলল। মার্ভ জেন হাসি মুখে উপস্থিত হলো। ভাইপার দেখে অবাক হয়ে বলল, তুমি তো সেই যে আমাকে সাফাই ও তার পরিবারের সমস্ত মুভমেন্টের তথ্য এনে দিতে। তোমার নাম হাবিব আকরাম না? মার্ভ জেন হাসি মুখে জবাব দিল। ব্ল্যাক ভাইপার তীব্র ক্রোধে ঝট করে দাঁড়িয়ে বলল, এত বড় গাদ্দারি হলো না, বিশ্বাসঘাতকতা। জিয়া আরেকবার আপনার মতোই, তাই না স্যারের? ধোকা সবই ধোকা। আহারে, আপনার জন্য বড্ড খারাপ লাগছে। এত বড় মাইন্ডকেয়ার চিপায় কিভাবে পড়লেন? ফাইবারের সাপ ধক্কু সাপ। মার্ভ জেন টেনে টেনে কথাটা বলল। পুরো হলরুম নিস্তব্ধ। সকলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। অপরাধীরা কিছু এমন চেহারায় উপবিষ্ট, নিজেদের মধ্যে সামান্যতম অপরাধবোধ নেই তাদের। সকল নিস্তব্ধতাকে ছাপিয়ে সাইফার উঠে দাঁড়িয়ে বলল, আসল অপরাধীদের তো মুখোশ উন্মোচিত হলোই। এখন এখানে আমার আর কোনো দরকার আছে বলে মনে হয় না। আমার যেটুকু কর্তব্য আশা করি সবটুকু করতে পেরেছি। এটুকু বলে সাইফার ভাইপারের সম্মুখে এগিয়ে এসে বলল। আমার বাসায় একবার বিয়ের সম্বন্ধ পাঠিয়েছিলেন, মনে আছে? ভাইপার ভ্রুকুচকে অবুঝ ভঙ্গিতে বলল, কী সব বলছ? আমি কেন সম্বন্ধ পাঠাতে যাব? সাইফার নিচে বসা তাহমিদের দিকে যেয়ে রহস্যময় গলায় বলল, ও আচ্ছা, তাহলে সেটা মহামান্য আপনার কাজ? ভাইপার কৌতূহলী গলায় বলল। কি? সাইফার হাই দিয়ে বলল, আমার স্ত্রীর সম্বন্ধ নিয়ে এসেছে, খুবই ভালো কথা। তবে ছেলের প্রফেশন জানিয়ে তারা সবচেয়ে বোকামি করেছেন। এই প্রফেশনে যারা থাকে তারা কোনোদিনও নিজেদের প্রফেশন এত সহজে রিভিল করে না।
তবে তার বাবা মা সরল মনে না বুঝে বোধহয় বলে ফেলেছিলেন। পরে সম্ভবত এই বোকামির জন্য আফসোসও করেছিল, তাই না মিস্টার তাহমিদ? ভাইপার শান্ত চোখে তাহমিদের দিকে চাইল। তাহমিদ চোখ সরিয়ে অন্যদিকে দৃষ্টি ফেল। তার চোখ বরাবর রুবানা আজমেরি মেয়েটা দাঁড়ানো, সরু নেত্রে সেদিকেই চেয়ে রইল। ভাইপার হুট করে উঠে দাঁড়িয়ে তাহমিদের সামনে এলো, তাকে টেনে উঠিয়ে বলল, তোর বাবা মাকে আমি অন্য কাজে পাঠিয়েছিলাম, তারা তোর প্রফেশন কখন বলেছিল? মাইক্রোফোনে তো সমস্ত সম্পূর্ণ কনভারসেশন শুনেছিলাম। কোথায় এমন তো কিছু শুনিনি। কি লুকিয়েছিস তোরা পুরো পরিবার? আমার সম্পূর্ণ প্ল্যান ফ্লাশের জন্য একমাত্র দায়ী তুই। আমার তো মনে হচ্ছে তুই কোনো দিনও আমার হয়ে কাজ করিসনি, শুধু উপরে উপরে দেখাতি যে আমার সঙ্গে আছিস তুই। আদতে তুই হলি নীরব ঘাতক। সাইফার তার কথা শেষ হতেই বলল, এই না, অস্বীকার করলেন আপনি কিছুই জানেন না, এখন আবার অন্য কাজে পাঠিয়েছিলেন বললেন যে? তাহমিদ উচ্চ শব্দে হেসে উঠে বলল, পাঠিয়েছিলই তো। পিপহোলস ক্যামেরা অলমারির কোণায় অতি সূক্ষ্মভাবে সেট করতে পাঠিয়েছিল, যেন আপনার প্রত্যেকটা কাজের উপর নজরদারি রাখা যায়। পরবর্তীতে ওই ক্যামেরা কাজ করেনি, এজন্য বাবা মাকে পানিশমেন্টও দিয়েছিলেন তিনি। ভাইপার তার মুখ বরাবর ঘুষি বসিয়ে দিল। ঘুষির তীব্রতায় তাহমিদের মুখ ছিটকে রক্ত বেরিয়ে এলো। সাইফার তার ছিল হেসে বলল, যাক, নিজের মুখে সমস্ত প্ল্যানের অংশ বলেই দিলেন তাহলে। ভাগ্যিস সেদিন তারা যাওয়ার পর পুরো ঘর সার্চ করেছিলাম, নয়তো এই লোক সম্পূর্ণ লাইভ দেখতো আমাদের। কত বড় জঘন্য লোক, প্রাইভেসি বলে কিচ্ছু থাকতো না। ননসেন্স পিপল। ভাইপার নিজের ক্রোধ কিছুতেই দমাতে পারছে না। এভাবে সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে দেখে পরাজয়ের গ্লানিতে ক্ষুধার্ত বাঘটা জেগে উঠতে চাইছে। তাহমিদ পাগলের মতো হেসেই যাচ্ছে। ভাইপার তার কোটের কলার ধরে আরও কয়েক ঘা দিয়ে বলল, সত্যি করে বল, তোর উদ্দেশ্য কি ছিল? তাহমিদ নিজের কলার ছাড়িয়ে নিয়ে বলল, একদমই কোনো উদ্দেশ্য নেই, আমি তো কেবল আপনার দাবার গুটি, দর্শকও বলতে পারেন। বলে হো হো করে আবারও হেসে উঠল। ঠোঁটের কোনা বেয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে। সাইফার রুবানার সামনে এসে বলল, ঘুমিয়ে পড়েছে? রুবানা তখন ঘরে ছিল। স্যারের কণ্ঠে বাস্তব এলো। সাইফারের দৃষ্টি তার কোলে ঘুমিয়ে পড়া নাহওয়ানের দিকে। সে ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, স্যার, ও যে আপনার সন্তান আমাকে জানাননি কেন? ভাইয়া মুনতাজির স্যারও বলেনি কেন এই সম্পর্কে? আমি তো বাচ্চাটাকে ওই লোকটার সন্তান ভেবেছিলাম। নিজের সন্তানকে নিয়ে এত বড় রিস্ক কিভাবে নিলেন? অবিশ্বাস্য। সাইফার ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, আমার বাচ্চা বললে তুমি এক্সট্রা কদর করতে, অন্য সব কাজে ফোকাস কম দিতে। এখানে তোমাকে একটা উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, সাথে এদেরকে নজরদারি করতে। আমার বাচ্চা শুনলে নিশ্চয়ই তুমি বেশি বেশি খাতির যত্ন করতে। তখন সকলে সন্দেহ বাড়ত, আমাদের স্পাই ভাবতো এবং তোমার জীবন ঝুঁকিতে পড়তো। আসল কার্য হাসিল হতো না। আর না বলার পেছনেও আর একটা কারণ ছিল, তোমার কাজের দক্ষতা দেখার প্রয়োজন ছিল। একটা অপরিচিত বাচ্চাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে ট্রিট করো এসব দেখার দরকারও ছিল। রুবানা মাথা নাড়িয়ে কথার সাথে সায় জানালো। এই স্যারের সঙ্গে কথা বলতে গেলে তার হাঁটু কাঁপে। অন্যান্য গোয়েন্দা অফিসাররা তো একটু হেসে কথা বলে, আর এই স্যার মুখ হলেই মনে হয় বোমা ফেলছে। এমন তিতা মানুষের সাথে যে নারী জুড়ে আছে, সেই বা কোন ধাতুর গড়া? তার সাথে ম্যাডাম সংসার করছে কিভাবে, সেটাই বড় আশ্চর্যের। ভাবনার মাঝে সাইফার আবার বলল, ওকে দাও, ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি। রুবানা ওরফে ইনাপার মৃত হৃদয়ে কথাটা বেশ লাগলো। বাচ্চাটা এত দূরে মনে হচ্ছিল আজীবন বুকের মধ্যে ঢুকিয়ে রাখতে। পরিকল্পনা তো করে ফেলেছিল বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যাবে। ভেবেছিল ওই জালিম লোকটার পুত্র, এখন শোনা এটা সাইফার স্যারের ছেলে, আর সেও বা কেমন বলদ। ওই তাহমিদ না কাহমিদ যখন সাইফার স্যারের মুখোশ পরে বাচ্চাটার সামনে আসতো, তখনই তো বুঝে যাওয়া উচিত ছিল ঘাপলা কিছু অবশ্যই আছে। তার নিজের ভাইও তো তাকে জানাতে পারতো এই বিষয়ে কিছু। দুই বন্ধু একই স্বভাবের, শুধু কথা গোপন করে। রুবানা ভারাক্রান্ত মন নিয়ে ঘুমন্ত নাহনকে সাইফারে কোলে দিল। একজনের কোল থেকে অন্যজনের কোলে যাওয়ার কারণে নাহনের ঘুম ভেঙে গেল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল সে। আশেপাশে তাকাতেই সামনে তার বাবার মুখোশ পরা তাহমিদকে দেখল। বাচ্চাটা গুটিয়ে গেল। তাহমিদ অবশ্য অন্যদিকে
ঠোঁট গলিয়ে রক্ত পড়ছে তার। সাইফার তাকে নিয়ে বেড়ে যেতে নিলে বাচ্চাটা ছলছল চোখে তাহমিদের দিকে চেয়ে বাবা বলে ডেকে উঠল। সাইফার দাঁড়িয়ে গেল, ঘাড় থেকে ছেলের মাথা উঠিয়ে বলল, ফায়াজ। নাহওয়ান ফেল করে সাইফারের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে আবার তাহমিদের দিকে চাইল। তাহমিদ মুখ কুচকে ঠোঁটের রক্ত পরিষ্কার করছে। নাহওয়ান মোড়ামুড়ি করে সাইফারের কোল থেকে নামতে চাইল। সাইফার বলল, কি চাই? নাহওয়ান একই চেহারায় দুজন ব্যক্তিকে দেখে বিভ্রান্তিতে পড়ে গেল। বারবার চোখ ঘুরিয়ে দুজনকে দেখতে লাগলো। সাইফারের ভিন্ন রূপ ও তাহমিদের পরনে সাদামাটা পোশাক দেখে অবুঝ মস্তিষ্ক তাকে বাবা ভাবল। তাহমিদের দেখে হাত উঁচিয়ে বলল, ওইটা বাবা। সাইফারের মুখে আধার নেমে এলো। সে ছেলেকে কোল থেকে নামিয়ে দিতেই নাহওয়ান দৌড়ে তাহমিদের কাছে চলে এলো। উপস্থিত সকলে বিস্ময় নেত্রে সেদিকে তাকিয়ে রইল। তাহমিদ নিজেও হতবাক বাচ্চাটার কাণ্ডে। তাহমিদের পা জড়িয়ে বাবা বাবা করতে লাগলো। ঘুমের আগে বাবাকে এই পোশাকে দেখেছিল দেখে বাচ্চাটার ধারণা আরও তীব্র হয়েছে এটাই তার বাবা। দূরে যে দাঁড়িয়েছে সে অন্য কেউ, যে বাবার রূপ ধারণ করেছে। নেওয়াজ রাগান্বিত গলায় বলল, মিস্টার তাহমিদ, মুখোশটা খুলে ফেলুন। এখনও মুখোশ পরে থেকে কি লাভ? মুনতাজির এগিয়ে এসে মুখোশ খুলতে তাড়া দিতেই সাইফার বাধা দিল, বলল, থাকুক, নিজের সন্তান যদি বাবাকে চিনতে না পারে তবে সেটা মুখোশের নয়, পিতৃত্বের দোষ। সন্তানের মনে এখনো সেই টান তৈরি করতে পারিনি, এজন্য আজ আমার কোল থেকে নেমে ওই নকল বাবার প্রতি টান দেখাচ্ছে। সাইফারের কথায় উপস্থিত সকলে পীড়া অনুভব করলো। কথাটার ওজন অনেক। যে সন্তান বাবা বলতে অজ্ঞান সেই সন্তানের এমন মুখ ফিরিয়ে নেওয়া মানা যায় না। অপরদিকে সাইফার এক দৃষ্টিতে ছেলের দিকে চেয়ে আছে। মানুষ পথে কোনো স্মৃতিরা হুটোপুটি খাচ্ছে কি? জন্মের প্রথম মারোয়ান ছেলেকে কোলে নিত না, আর 10টা বাবার মতো সন্তান হওয়ার খুশিতে আবেগে উচ্ছ্বসিত কিছুই হয়নি। একদম নির্লিপ্ত। মাহবুব আলম তো একদিন বলেই বসলেন, কিরে, নিজের ছেলেকে কোলে নিতে এত দ্বিধা কেন তোর? তোরই তো সন্তান, একবার কোলে নে। বাপ হওয়ার অনুভূতিটা কেমন লাগে বুকে জড়িয়ে দেখ। মারণ এড়িয়ে গেছে। ওই মোমের মতো নাজুক মাংসপিণ্ডটা ধরতে সাহস পায়নি সে। পাছে না আবার কোমল অস্থিসমূহ দলিত মথিত হয়ে যায়। দূর হতে কেবল ছোট লালাপ দেহ বয়বটিকে স্থির চিত্তে পর্যবেক্ষণ করত। মাঝে মধ্যে স্নিগ্ধ তুলময় কায়াবিন্যাসটি দেখে বিস্মিত হতো। মনুষ্যপ্রাণ এত নাজুক হয়ে জন্মায়? কোলে নেওয়ার সামান্যতম প্রয়াসও তার জন্মাতো না। অনুভূত হতো নবজন্মের ওই কোমল দেহলতাটিকে দেখি অনন্তকাল পার হয়ে যাবে। কোলে নিয়ে ফায়দা কি? নাহন 2 মাস ছুঁই মুহূর্তে মারওয়ান একদিন রুমে গভীর নিদ্রায় মগ্ন ছিল। ঘুমে ছিল প্রায় অর্ধমৃত। নিষাদ ঘুমন্ত নাহওয়ানকে তার পাশে শুয়ে নামাজে গেছে। ঘুমের মধ্যে বেখেয়ালেন মারওয়ানের হাত নাহনের পাশে পড়ে। বাচ্চাটার ঘুম ভেঙে যায়। সচরাচর দুধের শিশুরা ঘুম ভেঙে গেলে মাকে না পেলে চিল্লিয়ে কাঁদে। নাহনও ব্যতিক্রম নয়। মাকে না দেখে হাপুস নয়নে কেঁদে উঠল। মারওয়ান ঘুম চোখে পিটপিট করে সেদিকে চেয়ে হাত এগিয়ে দেয়। ঘুমে বেহুশ অবস্থায় তৎক্ষণাৎ তার করণীয় কি সেটাই বুঝে উঠতে পারেনি সে। বাচ্চাটা কান্নারত অবস্থায় ও দৃঢ় শক্ত হাতটিকে আঁকড়ে ধরে ভরসা পায়। হয়তোবা বাবার স্পর্শ পেতেই নাজুক শিশুটিও মরিয়া হয়েছিল। চোখ বুজে বলিষ্ঠ হাত আঁকড়ে আবারও ঘুমিয়ে যায়। নিশাতে সে পিতা পুত্রের ঘুমন্ত এই সুন্দর মুহূর্তটিকে দেখে কতক্ষণ থম মেরেছিল। হয়তোবা নাহওয়ানকে কান্না বন্ধ করে ঘুমিয়ে যেতে দেখে বিস্মিত হয়েছিল। এটুকু বয়সে এত ভরসা! যে বাবা জন্মের পর একবার কোলেও তোলেনি সেই বাবাকে। নিশাত এই মুহূর্তটা প্রায় বলতো তাকে। কোলে যে একেবারে তোলেনি তা নয়। মাহবুব আলম নাহওয়ানের 1 মাস বয়সে একবার জোর করে তুলে দিয়েছিলেন। ওই একবারই নিয়েছিল, নিজ থেকে একবারও কোলে নেয়নি সে। মাত্র 2 মাস বয়সে যে সন্তান এতটা ভরসা সহিত তার হাত ধরেছিল, সেই সন্তান আজ নিজ থেকেই তার থেকে মুখ ফিরিয়ে অন্য একটা লোককে বাবা মনে করছে। তার কি হাহাকার লাগছে! কলিজা এফর ওফর হয়ে গেছে কি এক নিদারুণ যন্ত্রণায়। সে প্রতিক্রিয়াহীন, কেবল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তাহমিদ সাইফারকে স্তব্ধ হয়ে যেতে দেখে নাহওয়ানকে অতি যত্ন নিয়ে কোলে তুলেছে। সাইফারের যন্ত্রণাময় মুখটা দেখতে তার পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে। আহা, সাইফারকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে কি যে ভালো লাগছে। ইস, ওর ছেলেকে দিয়ে ওকে কষ্টে পিষে ফেলা যাবে। ভাইপার হো হো করে হেসে বলো, আয় আয়, এ কি দেখছি! ইতিহাসের এই প্রথম বোধ হয় বাবাকে ছেড়ে সন্তান অন্য কাউকে বাবা বলে গ্রহণ করলো। সাইফার, আজ খেলায় জয় তোমার হলেও প্রকৃত হার কিন্তু তোমারই হয়েছে। বাবা হিসেবে আজ
পরাজিত তুমি, আফসোস তোমার জন্য। তারপর আবারও উচ্চ শব্দে হেসে উঠল। নেওজ, মুনতাজির, মার্ক, জেন সকলেই ক্ষিপ্ত চোখে তার দিকে চাইল। নাহন এত মানুষ দেখে ভীত সন্ত্রস্ত হলো। তাহমিদের গলা জড়িয়ে বলল, বাবা। তাহমিদ মধুর গলায় মোলায়েম স্বরে বলল। এই যে বাবা, কিছু খাবে? নাহন মাথা উঠিয়ে তার দিকে চাইল, কান চুলকে তাকে পর্যবেক্ষণ করছে। তারপর মোচড়ামুচড়ি করে গোল থেকে নামতে চাইল। তাহমিদ বলল, কি চাই আমাকে বলো, আমি এনে দিচ্ছি। নাহন তার কোল থেকে নামার জন্য ছটফট করছে। সে নামিয়ে দিল। নাহন দৌড়ে আবার সাইফারের সামনে এসে কতক্ষণ তাকিয়ে থেকে ডাকলো, বাবা। সাইফার প্রত্যুত্তর করলো না, কেবল চেয়ে রইল। নাহন আবারও ডাকলো, বাবা। সাইফার অবচেতনে বলল। বল পান্ডা। নাহন ঘাড় নাড়িয়ে হাত তাক করে বলল, আমার বাবা। সাইফারের হৃদয় নড়ে উঠল। হাঁটু ভেঙে নাহনের সামনে বসে বলল, আবার কবুতরের ছাও পটলের বাচ্চা। নাহন ছলছল চোখে সাইফারের দিকে চেয়ে ফোপাতে লাগলো। সাইফার সম্ভবত ছেলের চোখের ভাষা বুঝলো। নিজের লম্বা কোটটা খুলে ইন করা শার্ট বের করলো। নিজের অবিন্যস্ত কোকড়া চুলগুলো আরও এলোমেলো করে দিল। একটুর মধ্যে সেই চিরচেনা মারওয়ান আজাদ রূপে নাহনের সামনে ধরা দিল। নাহন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো। কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেললো। মারওয়ান ছেলেকে জড়িয়ে রাখলো। নাহন কেঁদে কেঁদে বলল, মারছে, বিসি বিসি মারছে। মারওয়ানের বুকটা আবারও হু হু করে উঠল। ছেলেকে বুকে থেকে উঠিয়ে দেখলো গালে থাপ্পড়ের চিহ্ন ফুটে উঠেছে। কতটা কষ্ট তার সন্তানকে ভোগ করতে হয়েছে এই পরিকল্পনার জন্য। সব দোষ তার। নিশাদ ঠিকই বলে, এই পেশায় থাকলে সে শুধু স্ত্রী সন্তানের কষ্টই বাড়াবে, কিন্তু এই পেশা ছাড়াও যে তার পক্ষে অসম্ভব। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নাহনের চোখের পানি মুছিয়ে দিল। হঠাৎ উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত ভঙ্গিতে তাহমিদের সামনে এসে মুখোশ টেনে হিচড়ে খুলে জোরসে ঘুষি বসিয়ে দিল। শক্ত হাতে কয়েকটা দাবাং চর বসিয়ে দিল তাহমিদের গালে। ফুঁসে উঠে বলল, এইটুকু বাচ্চার গায়ে হাত ওঠাতে বুকে কাঁপন ধরলো না? তাকিয়ে দেখ, শ্যামরের বংশধর। থাপ্পড় দিয়ে এইটুকু গালে কি করেছিস, পাষণ্ড জালেম কোথাকার। বলে আরও কয়েকটা ছাটিয়ে চর বসিয়ে দিল। তাহমিদ পাল্টা আঘাত করার আগেই সব ঘটে গেল। তার উপর মুখোশ টেনে খোলাই চামড়া কিছুটা জায়গায় ছিলে লাল হয়ে উঠেছে। ঠোঁট মুখের অবস্থা বেহাল। মায়েরই চোটে নেতিয়ে পড়েছে সে। ক্রোধের উত্তাপে মারওয়ানের মুঠোকৃত হাতের শিরাসমূহ দৃশ্যমান হয়ে উঠেছে। তাকে এতটা রেগে যেতে দেখে নেওয়াজ জিনান এগিয়ে এসে ধরতে চাইল। মারওয়ান বলিষ্ঠ গলায় থামিয়ে দিল। ওই যে কোট খুলে রেখেছি। এখন আমি আজারাক সাইফার নই, শুধুই একজন বাবা। আমাকে থামাতে আসবেন না, আর না তো কোনো কথা আমি শুনবো। নিজের সাথে অন্যায়ের জন্য একটা টুক শব্দ আমি করিনি, করব না। কিন্তু আমার সন্তান তার বাবাকে অভিযোগ জানিয়েছে, সেই অভিযোগের শাস্তি তো অবশ্যই দিতে হবে। আমার ফাইয়াজকে কষ্ট দিলে এই পৃথিবীর কারোর সঙ্গে কোনো আপোষ নয়, সামান্যতমও নয়। তারপর ভাইপারের দিকে চেয়ে কঠিন গলায় বলল, শুধুমাত্র ইহাবের মামা এবং বয়সে মুরব্বী বলে আজকে বেঁচে গেলেন, নয়তো আপনাকে এর চরম মূল্য দিতে হতো। তবে শাস্তি তো আপনি অবশ্যই পাবেন। কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত হন মিস্টার উমায়ের ভূঁইয়া। শয্যাশায়ী নিশাতের পাশে বাড়িওয়ালার স্ত্রী বসা। মারওয়ান নিশাতকে তার কাছে রেখে গিয়েছে। সন্তানের চিন্তায় অস্থির ও অসুস্থ হয়ে পড়েছিল। গত কয়েকদিন দুশ্চিন্তা করে করে নির্ঘুম রাত কাটিয়ে একেবারে শরীর ভেঙে ফেলেছে। তাই ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছেন তিনি। দরজা নকেরাও যে উঠে গেট খুলে দিলেন। মারওয়ানকে দেখতে পেতেই উচ্ছ্বসিত গলায় বলল, এসেছো? তোমার বউকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাত্রাতিরিক্ত টেনশন করছিল। আলহামদুলিল্লাহ বাচ্চাটাকে পেলে তাহলে। মারওয়ান তাকে পাশ কাটিয়ে রুমে ঢুকলো। ঢুকেই দেখলো নির্ভর ভঙ্গিতে গভীর ঘুমে মগ্ন এক চিন্তিত ক্লান্ত মা। নাহন ঘুমন্ত মাকে দেখতে পেতেই কেঁদে উঠে হাত বাড়িয়ে রাখলো। মা, মা। নিশাতের পক্ষ হতে কোনো জবাব এলো না। সে কঠিন ঘুমে মগ্ন। যদি চেতনায় থাকতো এতদিন পর নিজের বুকের ধনকে দেখে বোধহয় পাগলি হয়ে যেত। যার চিন্তায় অসুস্থ হয়ে বিছানাগামী তাকেই দেখতে পেল না হতভাগী মা। মারওয়ান নাহনকে বিছানায় নামিয়ে দিল। নাহন গুলুমুলু শরীরটা নিয়ে হামলে পড়ে মায়ের বুকের ওপর শুয়ে পড়ল। কেঁদে কেঁদে ডাকলো, মা, সবাই মারছে। ইন্দি বেটা, খুব বিতা। নিশাত ঘুমের ওষুধের প্রভাবে কোনো মতে একটু চোখ খুলে ঘরের মধ্যে প্রলাপ বকার মতো বলল, আমার আব্বা, আমার ছানা। নাহন মায়ের বুকে চুপটি করে লুকিয়ে বলল, তুমি কই ছিলে?
তোমাকে কোথাও পাই নাই। নিশাত ওষুধের প্রভাবে কিছুই বলতে পারলো না, কি সব আবল তাবল বকে আবারও ঘুমে বিভোর হয়ে পড়ল। তবে যতই অবচেতন থাকুক সন্তানের ঘ্রাণ ঠিকই পেয়েছে, তাই তো শক্ত করে বুকে জড়িয়ে রেখেছে। মা তো মাই, চেতনা হারিয়েও সন্তানকে আঁকড়ে ধরতে ভোলেনি। অবুঝ না হনে মায়ের বুকে কেঁদেই যাচ্ছে, চোখের অশ্রুতে ভিজিয়ে ফেলেছে মায়ের গ্রীবা, ললাট ও কপাল। কতদিন পর মাকে পেয়েছে, মায়ের ঘ্রাণ পাচ্ছে। নিশাতের জামা শক্ত করে নিজের ছোট মুঠোতে চেপে ধরে আছে। অবুঝ হলেও এই 3 দিনে বুঝে গেছে দুনিয়াটা মাকে ছাড়া বড্ড কষ্টের। আগলে রাখার মানুষটা যে ছিল না, তাই তো কত অনাদর অবহেলা। মায়ের বুকে এক স্বর্গীয় শান্তি। এতদিনের শান্তিটা কোথাও পায়নি সে। আরামে ফোপাতে ফোপাতে বাচ্চাটা সেথায় এভাবেই পড়ে রইল। বাড়িওয়ালা মহিলাটি নাহওয়ানকে সরাতে চাইলে মারণ বাধা দিল। থাকতে দিন, আজ সন্তানের ভারে সে কষ্ট পাচ্ছে না, বরং চেহারায় মনে এই ভার পরিতৃপ্তির হয়ে ধরা দিয়েছে। দেখছেন না অবচেতন কিভাবে বুকের মধ্যে আঁকড়ে ধরেছে সন্তানকে। বাড়িওয়ালা মহিলাটি হাত গুটিয়ে নিলেন, তারপর মুচকি হেসে তাদেরকে একান্তে থাকতে দিয়ে চলে গেলেন। রাতে ভাত তরকারি দিয়ে যাবেন বলে জানিয়ে গেলেন। মরণের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তো একদৃষ্টিতে মাতা পুত্রের আলিঙ্গন দেখতে মতো। সে খুশি নাকি বেজার কিছুই তার চেহারায় ফুটে উঠল না, সেখানে কেবল অপর নীরবতা। নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত মা সন্তানের এই বাহুবন্ধন। তবে দৃশ্যটি যদি এমন হয় কাঠখোট্টা পিতা দূর হতেই মাতা পুত্রের এই সুন্দর মুহূর্তটি দর্শন করছে, সেটিও কি কোনো অংশে কম বিশেষ?